এখন যিনি আপনার মুখ্যমন্ত্রী হবেন বলে আমরা আশা করি, তার কিছু কিছু বক্তব্য খুবই বিপজ্জনক। আমি একটা উদাহরণ দিয়ে বলি, উনি বলেছেন যে বাংলাদেশকে গাজার মতো করে দেওয়া উচিত। শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। তৃণমূল কংগ্রেস এবার হেরে গিয়ে বিজেপি সেখানে ক্ষমতা নিচ্ছে। একটু ছোট করে যদি মন্তব্য আপনার কাছ থেকে শুনতে চাই আবুল কালাম আজাদ মজুমদার, সেটি হচ্ছে নির্বাচন তাদের এবারকার পরিবর্তন যে হলো এই আঞ্চলিক দেশগুলোর মধ্যে সেটার কোনো প্রভাব আসলে পড়বে কিনা, কি মনে করেন? আঞ্চলিক দেশগুলোর মধ্যে প্রভাব পড়বে কিনা আমি জানি না, তবে এটা তো বাংলাদেশের জন্য এটা খুবই সিগনিফিক্যান্ট একটা শিফট, পলিটিক্যাল শিফট। এই কারণে যে আপনি এবার যদি পশ্চিমবঙ্গের নির্বাচনটা খেয়াল করেন, তাহলে আপনি দেখবেন যে সেখানে মূলত ক্যাম্পেইনের বিষয়বস্তু ছিল অ্যান্টি বাংলাদেশ একটা সেন্টিমেন্ট। সেখানে ভারতীয় নাগরিক যারা, ভারতের ভোটার যারা, তাদের অনেককে বাংলাদেশি পরিচয় দিয়ে বা বাংলাদেশি হিসেবে তাদেরকে শনাক্ত করে বা অপবাদ দিয়ে তাদেরকে ভোটার তালিকা থেকে অনেককে বাদ দেওয়া হয়েছে। এবং এই যে অ্যান্টি বাংলাদেশ যে রেটরিক, যেটা মানে বারবার বিজেপি সামনে এনেছে, সেটা তাদের দৃশ্যত কাজেও দিয়েছে এই কারণে যে এই অ্যান্টি বাংলাদেশ সেন্টিমেন্ট আগেও আপনার হয়তো ভারতে ছিল, কিন্তু সেভাবে সেটা ভারতীয়দেরকে বলা সম্ভব হয় নাই। তার কারণ তখন বাংলাদেশে ভারতেরই একটা অনুগত সরকার ছিল, যে কারণে ভারত মানে ভারতীয়দেরকে একটা এরকম একটা ইমপ্রেশন দেওয়া হয়েছে যে বাংলাদেশ তাদের বন্ধু রাষ্ট্র। যদিও আসলে বাংলাদেশের জনগণের সাথে ভারত সরকার সেভাবে বন্ধুত্ব করতে আগ্রহী হয় নাই যতটা বাংলাদেশের তৎকালীন সরকারের সাথে তারা বন্ধুত্ব করতে আগ্রহী ছিল। কিন্তু এইবার বিষয়টা ভিন্ন। এবার আসলে গত 2 বছর বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট ছিল, বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল এরকম যে আপনার ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা হবে ন্যায্যতার ভিত্তিতে এবং আপনার পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে। তো এরকম যখন একটা সময় এসেছে, তখন অ্যান্টি বাংলাদেশ সেন্টিমেন্টটা ওখানে ফুয়েল করার জন্য তাদের জন্য একটু সহজ হয়েছে। এবং কমনাল সেন্টিমেন্ট এগুলো তো আছেই। তো এইসব মিলিয়ে আমার মনে হয় যে বিজেপির সেখানে একটা অ্যাডভান্টেজ ছিল তাদের এই ক্যাম্পেইনগুলোতে। এবং তাছাড়া ধরেন যে এই রাজনৈতিক দলটা পশ্চিমবঙ্গে ছিল, তারা 16 বছর ধরে টানা সেখানে ক্ষমতায় ছিল। তো একটা দল 16 বছর যখন ক্ষমতায় থাকে, দায়িত্বে থাকে, তখন তো কিছু অ্যান্টি ইনকামবেন্সি ফিলিংস মানুষের মধ্যে তৈরি হয়ে থাকে। তাছাড়া আপনি যদি ভারতের যে অর্থনৈতিক সমৃদ্ধির কথাও দেখেন, ভারতের যে ডেভেলপমেন্টটা গত কয়েক বছরে বা কয়েক দশকে আপনি যদি দেখেন, ভারতের দক্ষিণাঞ্চল বা ভারতের নয়াদিল্লির আশেপাশে যে রাজ্যগুলো আছে, সেগুলোর তুলনায় পশ্চিমবঙ্গ কিন্তু আসলে পিছিয়ে গিয়েছিল। এবং এই পিছিয়ে যাওয়ার জন্য পশ্চিমবঙ্গে যে রাজ্য সরকার, তাদেরও কিন্তু কিছুটা দায় আছে। তো এই নানাগুলো কম্বিনেশনই আসলে এক হয়ে আমার মনে হয়েছে যে ভারতে যে রাজনৈতিক যে দল আছে, মানে ক্ষমতাসীন যে রাজ্য সরকারে যারা ছিলেন, তাদের পতনটা হয়েছে। এটা অনেকটা এক্সপেক্টেডই ছিল। এটা একদম আউট অফ দ্য ব্লু কোনো কিছু হয়নি। যেটা হয়েছে এটাই হতে পারতো। কিন্তু বাংলাদেশের জন্য যেটা এখন শঙ্কার জায়গা, সেটা হচ্ছে বাংলাদেশের যে প্রতিবেশী রাজ্যগুলো আছে ভারতে, তার বেশিরভাগ রাজ্যেই এখন কিন্তু বিজেপি সরকার ক্ষমতায়। সো আপনি যদি ত্রিপুরা দেখেন, আসাম দেখেন, এখন পশ্চিমবঙ্গ, যে এই তিনটার সাথেই বাংলাদেশের মূলত বড় সীমান্ত রয়েছে। তো এই তিনটা রাজ্যে যখন বিজেপি সরকার ক্ষমতায় থাকে, তখন বাংলাদেশি বলে বা বাংলাদেশকে তারা নানাভাবে বেকায়দায় ফেলার সুযোগ হয়তো নেবে বা নিতে চাইবে বা চেষ্টা করবে। আমি মনে করি যে বাংলাদেশের এখন যারা নীতি নির্ধারক আছে, তারা বাংলাদেশের পররাষ্ট্রনীতি ঠিক করার ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখবেন। অবশ্যই একই প্রশ্নটা করতে চাই। প্রথমত নির্বাচনটা কেমন দেখছেন, এবং এই যে আমাদের একজন অতিথি বললেন যে এখন বাংলাদেশের বর্তমান সরকারের এই বিষয়টি ভারতের সাথে অনেক গুরুত্বতার সাথে বিষয়টি পরিমাপ করা দরকার, যে এই সরকারের সাথে বাংলাদেশের বর্তমান সরকার আসলে কতটুকু ন্যায্য অধিকারের বিষয়ে আসলে কাজ করবে। ধন্যবাদ আপনাকে এবং 71 টিভির সাংবাদিক এবং কলাকুশলীদের। আসলে বর্তমান যে সরকার রাষ্ট্র ক্ষমতায় এসেছে, এটা জাতীয়তাবাদী সরকার, এবং আমাদের মূল লক্ষ্য বা উদ্দেশ্য আমাদের স্বার্থ এবং আমাদের মর্যাদাকে সমুন্নত রাখা। আমরা আমাদের মর্যাদা এবং আমাদের সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েই আমরা অন্যান্য আমাদের আশেপাশের দেশগুলোর সাথে আমাদের পররাষ্ট্রনীতি আমরা
তৈরি করব বা সেই আলোকেই আমাদের পররাষ্ট্রনীতি পরিচালিত হবে। তো যেহেতু দেশের পক্ষে আমাদের অবস্থান সব অতীতেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। কারণ আমাদের এক নেতা, আমাদের প্রধানমন্ত্রীর একটাই স্লোগান, সবার আগে বাংলাদেশ। অতএব বাংলাদেশের স্বার্থ মর্যাদা সমুন্নত রেখেই আমাদের সকল কর্মকাণ্ড পরিচালিত হবে। অবশ্যই আমরা আসলে সামনের দিনগুলোতে তাই দেখতে চাই। এর মধ্যে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন এনসিপির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সাইদ মুস্তাফিজ। অনেক ধন্যবাদ সাইদ মুস্তাফিজ যুক্ত হয়েছেন এবং স্বাগত আপনাকে একাত্তর জানালে। আমরা আমাদের দেশের রাজনীতির আলোচনাতে যাবার আগে ছোট করে এই যে বিধানসভার যে নির্বাচন হয়ে গেল ভারতের, এবং সেখানে তৃণমূল কংগ্রেসের পরাজয়, বিজেপির সেখানে হচ্ছে এখন বলা যায় কি বলে সরকার শাসন করার যে প্রক্রিয়াটি শুরু হতে যাচ্ছে, আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের বর্তমান সরকারের সাথে ভারতের এখন এই নতুন যেই পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন তার সাথে পাওনার যেই হিসেবগুলোর আগে অমীমাংসিত ছিল, সেখানে আসলে কেমন অবস্থান নেওয়া উচিত? ধন্যবাদ আপনাকে, আমার বিজ্ঞ সহলোক যারা আছেন এবং যারা টিভির পর্দায় দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এখন এই দেনা পাওনা বা যে আমাদের প্রাপ্য হিস্সা, সেটা তো আসলে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়কাল থেকে আমরা দেখে আসছি যে আমরা আসলে নানাভাবে বঞ্চিত হচ্ছি এবং আমরা কখনোই আসলে আমাদের পাওনা হিস্সাটা কখনোই বুঝে পাইনি। স্পেশালি বিগত 17 বছর ধরে আমরা যেরকম দেখেছি যে আমাদের ন্যায্য পানির হিস্সা, যে তিস্তা চুক্তি, সেটা নানা কারণে আটকে গেছে। এক সময় সেন্ট্রাল গভর্নমেন্ট, মোদী সরকার বলতেন যে এটা আসলে মমতা ব্যানার্জির গভর্নমেন্টের কারণে আসলে করতে পারছে না, এরকম নানা রকম অজুহাত দেখিয়ে আসলে তারা বিলম্বিত করতো। তো এখন তো আসলে অল ওভার তাদের গভর্নমেন্টের পার্টি আসলে এখন পশ্চিমবঙ্গে বসছে। তো আসলে এখন দেখার বিষয় হবে যে বর্তমানে বাংলাদেশ সরকারের সাথে বাংলাদেশের সাথে তাদের দেশের নীতি কোন পর্যায়ে থাকে, আগের মতোই কি তারা পথ অনুসরণ করবে কিনা, আবার সেক্ষেত্রে আসলে নতুন পরিবর্তন আসছে কিনা। আমি আশাবাদী হতে চাই। আমি চাই যে আসলে আমাদের নতুন ভাবে যে নতুন বাংলাদেশের যে স্বপ্ন বা যে চিন্তা, সেখানে আসলে বাংলাদেশের পররাষ্ট্র নীতি আসলে বাংলাদেশের মানুষের সাথে, ভারতের মানুষের দেশের সাথে, সেই দেশের এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আসলে দুটি দেশের স্বার্থ রক্ষা করেই এবং যার যে এটি প্রাপ্য হিস্সা সেটা বুঝেই হবে। তবে আসলে দেখা যাক, খুব বেশি হতাশার জায়গা থাকলে সেটা আসলে বলতে হবে যে আসলে ভারতের স্পেশালি যে নরেন্দ্র মোদীর যে গভর্নমেন্ট, তারা আসলে আওয়ামী লীগের প্রতি যেই বায়াসনেসটা তাদের আছে এবং এখনো যেভাবে আস্থাভাজন ভাবে হাসিনাকে তারা দেশে আসলে রেখেছেন এবং সেখানে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আমরা দেখলাম যে সাভারের গাজীপুরের সাবেক যে সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন জাহাঙ্গীর, তিনি এই শুভেন্দু অধিকারী ওনাকে হচ্ছে যে শুভেচ্ছা জানাতে গিয়েছেন এবং তিনিও কিন্তু এখনো বলেন যে শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। তো পশ্চিমবঙ্গে এখন সম্ভাব্য যে মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন, তার স্টেটমেন্ট গুলো প্রচুর মানে বাংলাদেশ বিদ্বেষী এবং তিনি বাংলাদেশকে নিয়ে কিরকম ধারণা পোষণ করেন সেটা তার বক্তব্যে আপনারাই বুঝতে পারবেন। তো আমরা আশাবাদী হতে চাই, কিন্তু তাদের এরকম নীতির কারণে আবার মাঝে মধ্যে বা আমাদের হতাশার কারণগুলো আসলে জাগ্রত হয়। তবে আমরা আশাবাদী হতে চাই নতুন সরকার নতুন ভাবে আসলে তারা চেষ্টা করবে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্টতা রক্ষা করে আসলে সামনের দিনের বাংলাদেশকে সাজানোর ক্ষেত্রে। অবশ্যই বাংলাদেশের মানুষ আমি একটা সাইফকে একটা প্রশ্ন করতে চাই। এখন যিনি আপনার মুখ্যমন্ত্রী হবেন বলে আমরা আশা করি, তার কিছু কিছু বক্তব্য খুবই বিপজ্জনক। আমি একটা উদাহরণ দিয়ে বলি, উনি বলেছেন যে বাংলাদেশকে গাজার মতো করে দেওয়া উচিত। একসময় উনি এরকম একটা বক্তব্য দিয়েছেন যে ইসরায়েল যেভাবে গাজায় বোমাবর্ষণ করছে, বাংলাদেশে এরকম বাংলাদেশের পরিস্থিতি এরকম করা উচিত। কিংবা বাংলাদেশে যখন কোনো আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের কেউ কোনো ক্রাইমের শিকার হয়েছেন আমরা বলবো, তখন ওনারা এগুলো উনি আগ বাড়িয়ে, যেটা বাংলাদেশ সরকার সাথে কথা না বলে তারা ভিকটিমের সাথে কথা বলে এমন কিছু পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন যাতে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বা বাংলাদেশে একটা অস্থিতিশীলতা তৈরি হয়। আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে পশ্চিমবঙ্গের এই ফলাফলের ফলে বাংলাদেশের জন্য কোনো নিরাপত্তা উদ্বেগ দেখছেন কিনা, সিকিউরিটি কনসার্ন? হ্যাঁ, ডেফিনেটলি সেটা তো আসলে দেখছি। বিশেষ করে যার কথা বললেন যে শুভেন্দু, উনি তো আসলে তার যেই বাংলাদেশের প্রতি হেট্রেট এবং তিনি প্রতিপক্ষকে কাইন্ড অফ
সবাইকে বাংলাদেশি বা মুসলিম বাংলাদেশি এরকম করে ট্রিট করতো, এই বাংলাদেশিকে ধর, বাংলাদেশিদেরকে পাঠা। তো তার স্টেটমেন্ট গুলো আসলে পুরোপুরি বাংলাদেশ বিদ্বেষী, এবং তার মধ্যে যে উগ্র মানে ধর্মীয় যে একটা জায়গা, সে হিন্দুত্ব, উগ্র ধর্মীয় হিন্দুত্ববাদের জায়গাকে অনুসরণ করে, এবং সেটাই মূলত তার এবার ইলেকশনের স্ট্র্যাটেজিক্যাল দিকটা ছিল সেটা, এবং সেইভাবেই তিনি আসলে নির্বাচনী প্রচার প্রচারণা করেছে এবং সেভাবে মানুষের মধ্যে হেট্রেটটা তৈরি করেছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে তো অবশ্যই একটা ঝুঁকির কারণ হতেই পারে, কারণ আমাদের একদম পার্শ্ববর্তী জায়গাটা আসলে পশ্চিমবঙ্গ, এবং আমরা দেখতে পেয়েছি যে সেখানে আসামে বা পশ্চিমবঙ্গের এরকম অনেক মানুষ, যারা প্রায় 90 লাখ মানুষের ভোটাধিকার তারা কেড়ে নিয়েছে, এবং তাদেরকে নানাভাবে বলার চেষ্টা করা হচ্ছে তারা আসলে বাংলাদেশি। তো তাদেরকে আবার বর্ডারে একরকম ফিরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা তার থেকে হতে পারে, এবং আমাদের অভ্যন্তরীণ বিষয় সে অত্যন্ত ন্যাক্কারজনক স্টেটমেন্ট অনেক সময় দিয়ে আসছে এবং এখনো দিচ্ছে। তো সেটা আসলে বাংলাদেশের সামনের দিনের জন্য কিছুটা দুশ্চিন্তার কারণ অবশ্যই হতে পারে। তবে এক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট সেটা কিভাবে ট্যাকেল করছে বা তারেক রহমানের সরকার কিভাবে সেটা হ্যান্ডেল করছে, এটা মূলত দেখবার বিষয় হবে। যদি আসলে পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন বা তারেক রহমান যিনি আছেন, তারা যদি কোনোভাবে সামহাও তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, যেটা আমরা আসলে যতটুকু শুনতে পেয়েছি বা যতটুকু আমরা দেখছি, তো সেই মতো যেন পররাষ্ট্রনীতি যদি তারা আগের মতো করে গ্রহণ করে, যে তাদের আশীর্বাদ তুষ্ট থেকে সরকার চালানোর জন্য, তাহলে আসলে খুব বেশি লাভবান হওয়ার কিছু নেই, এবং বরঞ্চ এটা আসলে আমাদের জন্য আশঙ্কাজনক অবস্থার দিকেই আমরা যাব। এটা পুরোপুরি ডিপেন্ড করছে আসলে আমাদের বর্তমান সরকার কিভাবে সবকিছু হ্যান্ডেল করবে। অবশ্যই, এবং সরকার যেহেতু বলছে যে সবার আগে বাংলাদেশ, আমরা আসলে সেটাই বিশ্বাস করতে চাই যে সবার আগে বাংলাদেশ।